জ্যাংড়াহাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআরের ফলে ভোটাধিকার হারানো মানুষদের পাশে দাঁড়ালো জ্যাংড়াহাতিয়াড়া ২ নম্বর গণচেতনা মঞ্চ। গতকাল ঘুনি প্রাইমারি স্কুলে এক আইনি পরামর্শ সভার আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন ধ্রুবজ্যোতি দাস, পারভেজুর রহমান, অধ্যাপক সুগত রায়, আইনজীবী শামীম আহমেদ। সমস্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজকর্মী ঝুলন দাশগুপ্ত, যেখানে ভোটাধিকার হারানো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শামীম আহমেদ বলেন, ভোটাধিকার রক্ষায় সকলকে পথে নামতে হবে। আইনি যা সহযোগিতা, সেই সহযোগিতা কোর্টের লড়াই করবেন শামীম আহমেদ প্রত্যেকের হয়ে। যে মন্থর গতিতে চলছে এসআইআর শুনানি পর্ব, সেই শুনানি পর্ব শেষ হয়ে মানুষের ভোটাধিকার ফেরত পেতে প্রায় ২০ বছর সময় লাগবে, এমনটিই দাবি করলেন আইনজীবী শামীম আহমেদ। তিনি আইনি পরামর্শের সাথে সাথে সমস্ত ভোটাধিকার হারানো মানুষদেরকে পথে নামার আহ্বান জানান। তিনি বলেন যে সকলকে পথে নামতে হবে। সরকার যে মন্থর গতিতে এসআইআরের কাজ করছে, সেটাকে সচল করার জন্য দাবি নিয়ে কলকাতার রাজপথকে অবরুদ্ধ করতে হবে প্রয়োজন হলে। তা না হলে সরকার যে ঢিমে তালে এসআইআরের কাজ করছে সেটা সঠিকভাবে হবে না। আমি খুব বেশি বলবার সুযোগ আমার কাছে নেই, আমায় যেতে হবে একটা খুব জরুরি কাজে। আমি দু চার কথা যেটা না বললেই নয়, যে আমাদের রাজ্যে মানুষের মধ্যে যে আতঙ্ক গত কয়েক মাস আগে থেকে শুরু হয়েছিল, বিভিন্ন পরিবারগুলোর কাছে সেই আতঙ্ক এখনো বর্তমান রয়েছে এবং মানুষ কিভাবে এই আতঙ্ক থেকে মুক্তি পাওয়া যায় এখনো তার পথ খুঁজছে। এই ভোটাধিকার মানে ভোটার তালিকা সংশোধন, সেই সংশোধন অতীতে একাধিক সময়ে হয়েছে, কিন্তু এই ধরনের আতঙ্ক তৈরি করা সাধারণ মানুষের মধ্যে তা কখনো হয়নি। এবং ভোটাধিকারের যে এই যে চর্চা চলছে, এর সাথে আমাদের দেশের নাগরিকত্বকে খুব সূক্ষ্ম রাজনীতি দিয়ে মানুষকে খানিকটা বিচলিত করবার জন্য জুড়ে দেওয়া, আদৌ সেই অধিকার আছে কিনা এর মধ্যে এই প্রশ্ন জোড়া। শামীম দা আসছে, শামীম দা নিশ্চিতভাবে বলবে, তারপরে পারভেজ দা, সন্দীপ দা বলবেন, অপর্ণাদি আছেন। আমি শুধু বলবো, এই ভোটাধিকার রক্ষার ক্ষেত্রে যদি সাধারণ মানুষ নাছোড়বান্দা না হয়, এই লড়াইটা সাধারণ মানুষ যদি না করে, তাহলে এই ধরনের যে আক্রমণ সাধারণ মানুষের উপর নামছে, সেই আক্রমণ আরো মানে তীব্র থেকে তীব্রতর হবে। তাই সাধারণ মানুষের এই লড়াই, যে লড়াই নিজের অধিকার রক্ষা, যে লড়াই নিজেকে, নিজের পরিবারকে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে অস্তিত্বের লড়াই, সেই লড়াইয়ে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। এই কথাটুকু বলে প্রাথমিক কিছু কথা আপনাদের সামনে দু চার কথা উত্থাপন করে আমি আমার কথা শেষ করছি। কিন্তু এই লড়াই যতক্ষণ পর্যন্ত না যাদের অধিকার হারিয়েছে এবং নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা থেকে এই অধিকার কেড়ে নেওয়া, সেই রাজনৈতিক পরিকল্পনাকে পর্যদস্ত করে আমাদের অধিকার আমাদের ফিরে পেতে হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার। আমাদের ছাত্র আন্দোলনের প্রাক্তন কর্মী ছিলেন, রাজ্য সম্পাদকও ছিলেন। এবার হচ্ছে আমাদের সামনে বলবেন পারভেজুর রহমান। পারভেজুর রহমান এবার বলবেন। আপনাদের একটা অনুরোধ, আমাদের যারা কর্মকর্তা আছে তারা আপনাদের সমস্ত কাগজপত্র নেবেন, কিন্তু আপনারা একটু কথাটা শুনবেন। আর পারভেজুর রহমানকে একটা ছোট্ট পেন দিয়ে আমাদের উপহার দিয়ে ওকে বরণ করে নিচ্ছেন আমাদের তাপস রায়। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের সমাজকর্মী
নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা নিশ্চিতভাবেই যেখানে উপস্থিত হয়েছেন যে আপনাদের বেশিরভাগের নাম এসআইআর-এ কাটা গেছে। এসআইআর ভারতবর্ষে নতুন কিছু না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে আগে 2002 সালে হয়েছে। 2002 সালে যখন এসআইআর হয়েছে তখন আমরা কজন জানতে পেরেছিলাম? 2026 সালে এসে যখন এসআইআর হলো তখন আমরা জানতে পারলাম যে 2002 সালে একটা এসআইআর হয়েছিল। আসলে এসআইআর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নিবিড় ভাবে একটা বিশেষ রিভিশন হবে। যে ভোটার লিস্টে যে তৈরি হয়েছে বছরের পর বছর ধরে যে ভোটার লিস্ট গুলো তৈরি হয় তার মধ্যে বহু ভুল ত্রুটি থেকে যায়। কি ভুল ত্রুটি থেকে যায়? যে বহু ক্ষেত্রে বহু মানুষ যারা প্রয়াত হন, মারা যান, তাদের নামটা সবসময় সঠিক সময় বাদ যায় না। যারা এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়, বাসস্থানের কারণে চলে যান, বাড়ির মেয়েদের বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে গেলে সে অন্য জায়গায় চলে যায়, কিন্তু তার ভোটার লিস্টে নামটা রয়েই যায়। আবার এমনও অনেক দেখা গেছে যে আগে একটা জায়গায় ভাড়া বাড়িতে থাকতেন সেখানেও নাম আছে, আবার সেখান থেকে যখন নতুন একটা জায়গায় চলে গেছে সেখানেও নাম আছে, দুই জায়গায় নাম হয়ে গেছে। এরকমও দেখা যায় যে মানুষ একটা জায়গায় একরকম নাম আছে আর একটা জায়গায় একরকম নাম আছে। কোথাও হয়তো সঞ্জয় কুমার চক্রবর্তী, কোথাও সঞ্জয় চক্রবর্তী হয়ে আছে। এইরকম ভুল ত্রুটিগুলো তিল তিল করে ধরে ধরে নিবিড় ভাবে একে দেখা, বাড়ি বাড়ি যাবে, বিএলওরা যাবেন। এক সময় মাস্টারমশাইরা ছিলেন তখন ডিও বলা হতো, বিএলও বলা হতো না। 2002 সালের কথা যখন হয়েছে, মানে আমরা নিজেরাই যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, রাজনৈতিক কর্মকাণ্ড বলুন বা সমাজের অন্যান্য কাজ বলুন, আমরাও এটা বুঝিনি যে 2002 সালে এরকম কোনো রিভিশন হয়েছে। তাহলে যে কথাগুলো সবসময় উঠে এসেছে যে অসংখ্য নাম রয়ে গেছে, যে নামগুলো বাদ যাওয়া উচিত, মারা গেছে, অন্য জায়গায় চলে গেছে, দুবার নাম উঠে গেছে, সেগুলো বাদ যাওয়া উচিত। আবার বহু ক্ষেত্রে এমন আছেন তারা জায়গা বাসস্থান পরিবর্তন করে এসেছেন বা নতুন 18 বছর হয়েছে, তার নাম ওঠে। এর জন্যই তো নিবিড় সংশোধন, এর জন্যই তো বিশেষভাবে নিবিড় সংশোধনের কথা বলা হয়েছে। কিন্তু এবারের বিশেষ নিবিড় সংশোধন এসআইআর দেখা গেল একটা অন্যরকম পদ্ধতিতে হয়ে গেল। সারা ভারতবর্ষে যখন এই প্রক্রিয়া চলছে তখন সেখানে এরকম কোনো কথা শোনা যায়নি যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা কথাকে বাংলায়, পশ্চিম বাংলায় বার করে আনা হলো। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা ভারতবর্ষের আর কোনো প্রদেশে হলো না। এবং এতে ভয়ঙ্কর কি দাঁড়ালো যে ছোট ছোট যে ভুল ত্রুটিগুলো রয়েছে, সব থেকে বড় বিষয় একটা হয়ে আছে। দেখবেন আমাদের ভোটার লিস্টটা বাংলায়, আর বাংলা থেকে যখন কম্পিউটারে এআই এর মাধ্যমে সেটাকে ইংরেজি ভাষায় চেঞ্জ করা হলো, পরিবর্তন করা হলো, তখন দেখা গেল সেই ইংরেজি পরিবর্তনের নামের বানান বদলে গেছে। মানে আমার নিজের ক্ষেত্রে হয়েছে যে আগে যখন আমি যেখানে থাকতাম সেখানের বাড়ির নাম্বার ছিল 42-এ, আর যখন ভোটার লিস্ট আসলো 2002 সালের ভোটার লিস্ট যখন অনলাইনে পাবলিশ হলো তখন দেখা গেল যে আমার নামের আগে একটা 42-এ লেগে গেছে, মানে 42-এ পারভেজুর রহমান হয়ে আছে। ফলে এরকম অসংখ্য ভুল ত্রুটি নতুন ভোটার লিস্ট, যে ভোটার লিস্ট 2002 সালের বাংলার ভোটার লিস্টকে ইংরেজিতে করা হলো, সেই ভুল ত্রুটিগুলো তার মধ্যে চলে আসলো এবং সেটা ধরেই বিচার করা চললো যে 42-এ পারভেজুর রহমান আর শুধু পারভেজুর রহমান 2026 সালে যে নামটা রয়েছে এই দুটো লোক এক কিনা। অনেক ক্ষেত্রেই আছে, বিশেষত মুসলমান পরিবারগুলোর ক্ষেত্রে মোহাম্মদ কারোর আগে হয়, কেউ আবার পরে শামীম আহমেদ, কেউ আবার আহমেদ যে শামীম লেখেন, এরকম ভাবেও লেখেন। যখন ভোটার তালিকা তৈরি হলো দেখা গেল 2002-তে আগে আহমেদ পরে শামীম, আবার 2026-এ সে ওইটা ভুল ছিল 2002-তে, সেটাকে সে ঠিক করেছে 2026-এ এসে তার শামীম আহমেদ নামটা মিলছে না, ফলে তোমার নাম ডিসক্রিপেন্সিতে চলে গেল। সমর কুমার চক্রবর্তী, সে কুমারটা ব্যবহার করে না, সে কুমারটা মাঝখানে কারেকশন করে নিয়েছে।
সমর চক্রবর্তী 2026 সালে আছে। ফলে দেখা গেল সেখানে মিল পেল না, তার নামটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়া যখন চলছে তখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই কথাগুলোকে বলা হয়েছে, বিভিন্ন সংগঠন থেকে বলা হয়েছে এইভাবে ছোট ছোট নামের বানান ভুল, দন্তেশ্বর, তালবস্বর এইরকম নামের বানান ভুলে এভাবে নাম বাদ দেওয়াটা ভারতবর্ষের মতো দেশের ক্ষেত্রে একেবারেই অযৌক্তিক, কারণ এখানের মানুষের সবার এরকম সঠিক নামের বানান নেই। তখন কি করলো, নতুন করে একটা নতুন ধাপ যুক্ত করা হলো, যে ধাপে বলা হলো যে দেশের বিচারপতিদের মধ্যে থেকে এই যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে গিয়ে অ্যাডজুডিকেশন হয়ে গেল, বিচারাধীন হয়ে গেল। কিসের কারণে বিচারাধীন কেউ জানে না। যদি এমনি আইনের কথা আমরা বলি, শামীম আহমেদ আসবেন, বিশিষ্ট আইনজীবী, উনি আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন যে যখন কোনো বিচার প্রক্রিয়া চলে, কারোর বিরুদ্ধে যখন কোনো অপরাধ, তাকে যখন বিচারাধীন হিসাবে ধরে নেওয়া হয়, তখন তাকে জানানো হয় যে তোমার এই এই কারণে তোমার বিচার হবে। সেটা ঠিক না ভুল সেটা বিচারের মধ্যে দিয়ে ঠিক হবে। কিন্তু নির্বাচন কমিশন যে বিচারাধীন ব্যবস্থা চালু করলো, সেই বিচারের ব্যবস্থায় আমার নাম যখন বিচারাধীনে গেল, আমাকে জানানো হলো না যে কি কারণে আমার নামটা বিচারাধীনে চলে গেল, শুধু বিচারাধীনে ফেলে দেওয়া হলো। দ্বিতীয়, আরো ভয়ঙ্কর, যে একজন খুনের আসামি, তারও যখন বিচার প্রক্রিয়া চলে, তখন তার হয়ে একজন উকিল বিচারালয়ে এবং আদালতে সে তার হয়ে সওয়াল করে, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক না, এটা ভুল, এটা ঠিক। সেই রকম কোনো সওয়াল জবাবের প্রক্রিয়া এই অ্যাডজুডিকেশন যখন বিচারপতিরা তার বিচার করছে, তখন যার বিচার করছেন তার হয়ে বলার মতো তিনি নিজেও থাকলেন না, তার কোনো প্রতিনিধি, তার কোনো আইনজীবীও থাকলেন না। এইটা ভারতবর্ষের আইনের ক্ষেত্রে সব থেকে ভয়ঙ্কর। আইনে একটা কথা বলা আছে ভারতবর্ষের সংবিধানে, যে রাইট টু বি হার্ড, যে আমার কথা বলার অধিকারকে আমার দেশের বিচার ব্যবস্থা মান্যতা দিতে বাধ্য। যে আমাকে অপরাধী বলা হচ্ছে, তাহলে আমার কথাটা শুনতে হবে তো, যে আমি সত্যি অপরাধী কিনা, আমি কোনো দোষ করেছি কিনা। আমার হয়ে একজন আইনজীবী থাকবেন, তিনি যুক্তি তর্ক দিয়ে বোঝাবেন যে আমি দোষ করেছি কি করিনি, তার ভিত্তিতে বিচার হবে। কিন্তু এই এসআইআর পদ্ধতিতে দেখা গেল যে কোনো রাইট টু বি হার্ড এর অধিকার থাকলো না, আমার কথা বলার কোনো অধিকার থাকলো না। আমার নাম বাদ রকম বিচারাধীন হয়ে গেছে, আমাকে বাদ দিয়ে, আমার আইনজীবীকে বাদ দিয়ে বিচারকরা একটা জায়গায় বসে তারাই বিচার করলেন, করে ঠিক করে দিলেন এর নাম থাকবে, এর নাম থাকবে না। এর থেকে বড় ভারতবর্ষের সংবিধান বিরোধী বেআইনি কোনো প্রক্রিয়া অন্তত আমাদের ক্ষেত্রে জানা নেই। আমরা এটা দাবি করেছি বিভিন্ন ক্ষেত্রে। এই যে পরবর্তীকালে আবার আনতে বাধ্য হলো নির্বাচন কমিশন, যে ট্রাইব্যুনাল হবে, এখানে আপনাকে বলার অধিকার দেওয়া হবে। কিন্তু এই প্রক্রিয়া কেন হবে? আমার দেশের মানুষ, যে দেশের মানুষ 50% বেশি মানুষ যারা সাক্ষরতার গণ্ডি বেরোতে পারেনি, কোথাও কম কোথাও বেশি, সেইখানে শুধুমাত্র নামের বানান ভুলের কারণে তার নাম দেশের ভোটাধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হবে। প্রায় 29 লক্ষ নাম পশ্চিমবাংলার যে ভোটার তালিকা সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এবং বলা হলো ধাপে ধাপে এদের বিচার হবে, এবং বিচার হলে তারা ভোট প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে। কিন্তু এটা বড় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমাদের রাজ্যে যে নির্বাচনী যে প্রক্রিয়া চললো, যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নতুন সরকার আসলো, সেই নির্বাচন প্রক্রিয়ায় এই 29 লক্ষ মানুষ তারা তাদের ভোটদান অধিকার পেল না। যখন বলা হচ্ছে দেশের আইনে যে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে যে সে দোষী, ততক্ষণ পর্যন্ত আমার দেশের আইন তাকে নির্দোষ হিসাবে বলে। কিন্তু ভোটের নাম যখন বিচারাধীন তালিকায় করে তাকে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হলো, তার বিচার না করা অবস্থাতেই তাকে শাস্তি দিয়ে দেওয়া হলো যে তুমি এই বিচারে তুমি আর ভোটদান করতে পারবে না। এটাও আমার দেশের সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে, সংবিধানের বিরোধী, আইনের শাসনের বিরোধী।
আমরা বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন মানুষের পক্ষ থেকে এই দাবি বারবার এটা করা হয়েছিল যে যতদিন পর্যন্ত এদের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এদেরকে ভোটাধিকার দেওয়া হোক। ভোটাধিকারের বিচার হলে সে যদি নির্বাচিত হয় যে না এর নাম বাদ যাওয়ার যোগ্য, তখন তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটা পরিচালিত হচ্ছে নির্দিষ্ট ভাবনাতে, নির্দিষ্ট ভাবনা, লক্ষ্য, এজেন্ডাকে নিয়ে পরিচালিত হচ্ছে। তাই আপনারা এখানে জমায়েত হয়েছেন, সমবেত হয়েছেন, একসাথে সবাই মিলে এসেছেন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, এই বিষয়ে নিজেদের মতামতকে দেওয়া এবং এই যে প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মধ্যে নিজেদের যে আইনের যে অধিকার, সেই আইনের অধিকারকে প্রতিষ্ঠা করা, এই সমস্ত ক্ষেত্রগুলোতে এই লড়াইকে চালিয়ে যেতে হবে। এই লড়াই একদিনের লড়াই না। এই যেমন কয়েক মাস, কয়েক বছর ধরে প্রক্রিয়া চলেছে, সেরকম কয়েক মাস, কয়েক বছর, হয়তো আগামী 4-5 বছর ধরে এই প্রক্রিয়া চালু রাখতে হবে। একদিকে যেমন ট্রাইব্যুনালের আবেদন করেছেন, সেই লড়াই চলবে। তার সাথে সাথে শুধু ট্রাইব্যুনালে ব্যক্তিগতভাবে গিয়ে হাজিরা দিয়ে নিজেকে প্রমাণ করা না, সামগ্রিকভাবে যে মানুষগুলোর সহায়তা করার প্রয়োজন সেই মানুষগুলোর পক্ষে দাঁড়িয়ে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যার ভোটার লিস্টে নাম আছে তাকেও এই প্রক্রিয়ায় নামতে হবে, এই আন্দোলনে নামতে হবে। এই কারণে যে আজকে কোনো কারণ ছাড়াই যখন অসংখ্য মানুষের নাম বাদ যেতে পারে, আগামী কাল বা পরশু আমার মতন যাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে তার নামও কোনোভাবে বাদ চলে যাবে বা অন্য কোনো জায়গা থেকে বাদ চলে যাবে না, তার কোনো গ্যারেন্টি নেই। তাই এই লড়াইটা শুধুমাত্র যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তাদেরই না, এই লড়াইটা তাদেরও যাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে। তাই সবার কাছে এই আহ্বান পৌঁছাতে হবে এবং সবাই মিলেই এই লড়াই করতে হবে। সবাই মিলে যদি লড়াই করা যায় এবং ধৈর্য ধরে যদি এই লড়াই করা যায়, তাহলে নিশ্চিতভাবে এই যে অধিকার, সেই অধিকারকে ফিরে পাওয়া যাবে। এই আশা রেখে, ভরসা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করব।